আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফরহাদ মিয়া, সহকারী শিক্ষক, ক্যামব্রিজ স্কুল। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ডালু তার পাড়ি। আমাদের ছোট নদী কবিতা এখনও মনে আছে, তোমরা নিশ্চয়ই এই কবিতাটি জানো। এরকম নদ নদীকে নিয়ে অনেক সাহিত্যিক, লেখক ও কবিগণ তাদের শিল্পকর্ম রচনা করেছেন। কেউ লিখেছেন কবিতা, কেউ লিখেছেন গান, কেউ বা লিখেছেন উপন্যাস। তো আমরা আজকে এমন একজন বিখ্যাত বাংলা সাহিত্যের, আধুনিক সাহিত্যের রূপকার সম্পর্কে জানব। তোমরা নিশ্চয়ই এই ছবিটি দেখে বলবে এটি মাইকেল মধুসূদন দত্তের ছবি। তিনি যশোর জেলায় 25 জানুয়ারি 1824 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। যশোর জেলার সেই বিখ্যাত নদ কপোতাক্ষ নদকে নিয়ে তোমাদের পাঠ্য বইয়ের আলোচিত কবিতা। আজ আমি তোমাদের কপোতাক্ষ নদ কবিতা নিয়ে আলোচনা করব। বোর্ডে লিখে রেখেছি কপোতাক্ষ নদ কবিতাটি। কপোতাক্ষ নদ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। আমরা প্রথমেই কবিতাটির আবৃত্তি শুনব, এরপর আমরা শুনব কবিতার ব্যাখ্যা। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে। সতত যেমতি লোক নিশার স্বপনে, শোনে মায়ামন্ত্র ধ্বনি তব কলকলে। জুড়ায় এ কান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, আর কি হে হবে দেখা যত দিন যাবে। প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে, বাড়ি রূপ কর এ মিনতি গাবে। বঙ্গজ জনের কানে শখে সখারিতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে। লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। কপোতাক্ষ নদ কবিতার নামকরণে যে নদ শব্দটি রয়েছে, এই নদ নদী সম্পর্কে অনেকেরই ভুল ধারণা রয়েছে। নদ ও নদী নির্ণয়ের একটি ব্যাকরণগত নিয়ম রয়েছে। আমরা সংক্ষেপে জেনে নিব নদ এবং নদী কি। নদ, প্রথমেই আসি নদ। নামের শেষে অকারান্ত থাকলে, নামের শেষে অকারান্ত অথবা উকারান্ত থাকলে সেগুলো নদ হবে। যেমন কপোতাক্ষ নদ, কপোতাক্ষ নদ। নীল নদ, এগুলো হচ্ছে নদ। নদী, নদী কি হবে? নামের শেষে সরায়া অথবা রসিকার থাকলে সেটা হবে নদী। যেমন পদ্মা, মেঘনা ইত্যাদি। আমরা জানলাম যে নামের শেষে অকারান্ত অথবা উকারান্ত থাকলে হবে নদ, আর আকার অথবা
ইকার থাকলে হবে নদী। কপোতাক্ষ এখানে কিন্তু একটি অকারান্ত আছে, এজন্য কপোতাক্ষ একটি নদ। আমরা কবিতার ব্যাখ্যা শুনব। সতত হে নদ তুমি পরমোর মনে। সতত হচ্ছে সব সময়, হে নদকে সম্বোধন করে বলা হয়েছে তুমি পরমোর মনে, অর্থাৎ কপোতাক্ষ নদ কবির বারবার মনে পড়ে। সতত তোমার কথা ভাবি এ বিরলে। বিরলে হচ্ছে একা একা। কবি যখন একা থাকেন তখন কবি এই কপোতাক্ষ নদের কথা ভাবেন, মনে করেন। সতত যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্র ধ্বনি তব কল কলে। যেমতি, যেমতি মানে যেমন করে, নিশার স্বপনে রাতে ঘুমের মধ্যে আমরা কি করি? শুনি মায়া মন্ত্রধ্বনি, স্বপ্ন দেখি, কল্পনা দেখি। ঠিক তেমনইভাবে এই কপোতাক্ষ নদের কলকল ধ্বনি কবি যেন শুনতে পান। জুড়ায় এ কান আমি ভ্রান্তির ঝলনে। কবি এই কপোতাক্ষ নদের কলকল ধ্বনি স্বপ্নে শুনতে পান। এটা একটি ভ্রান্তির ছলন। ছলন হচ্ছে ছলনা, ভ্রান্তি হচ্ছে ভুল। ভুলের ছলনায় কবির সেই কলকল শব্দ শুনতে পায়। সত্যিকার অর্থে সেই কবি যেখানে আছে সেখানে তো কপোতাক্ষ নদ নেই, তারপরেও কবি ঘুমিয়ে ঘুমিয়ে কপোতাক্ষ নদের কথা ভাবেন এবং কলকল ধ্বনি যেন শুনতে পান। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। কবি বহু দেশ দেখেছেন, বহু নদ দেখেছেন, কিন্তু কবির স্নেহের তৃষ্ণা মিটেছে কোন নদীর জলে? কবি বলতে চাচ্ছেন কপোতাক্ষ নদের জলে কবির স্নেহের তৃষ্ণা মিটেছিল। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। কপোতাক্ষের নদকে সম্মান করে কবি জন্মভূমির সাথে তুলনা করেছেন। জন্মভূমির মা যেমন সন্তানদের দুগ্ধ পান করিয়ে বড় করেন, লালন পালন করেন, কপোতাক্ষ নদও যেন ঠিক সেই রকম তার জল দিয়ে দেশবাসীকে, মানুষকে বাঁচিয়ে রাখেন। আর কি হে হবে দেখা যত দিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে বাড়িরূপ কর তুমি। এ মিনতি গাবে বঙ্গজ জনের কানে, শখে সখারিতে নাম তার প্রবাসে মজি প্রেম ভাবে। লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। এখানে কবি সংশয় প্রকাশ করেছেন, আর কি হে হবে দেখা, আর কি দেখা হবে কখনো? যত দিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে বাড়িরূপ কর তুমি। প্রজা যেরকম রাজাকে কর দেয়, এই কপোতাক্ষ নদ যেন তার জল দিয়ে সাগরকে কর দেয়, কর পরিশোধ করে। বাড়ি হচ্ছে পানি, জল। এ মিনতি গাবে, এই মিনতি, এই অনুরোধটা করবে কার কাছে? বঙ্গজ জনের কানে, বঙ্গ ভাষাভাষীর কাছে একটা মিনতি গাবে। কি? সেটা হচ্ছে শখে সখারিতে। মিনতিটা তুমি কিভাবে গাবে? শখে সখারিতে, বন্ধুর মতো গাবে। নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে। প্রেম হচ্ছে ভালোবাসা, ভালোবাসার সাথে মন থেকে আন্তরিকতার সাথে কবি কপোতাক্ষ নদের কথা বিদেশে বসে বসেও নিচ্ছেন। সেটা কিভাবে নিচ্ছেন? লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। তব হচ্ছে এখানে কপোতাক্ষ নদের কথা বলা হয়েছে, তোমার। কপোতাক্ষ নদের নাম কবি বিদেশে বসে বসে গাইছেন। কবিতার ব্যাখ্যা শুনলাম। এখন তোমরা লক্ষ্য করলে দেখবে এখানে আছে 8 চরণ, এখানে আছে 6 চরণ। 8 এবং 6 চরণের কবিতা অর্থাৎ মোট 14 চরণের কবিতাকে বলা হয় সনেট। সনেট শব্দটি এসেছে ইটালিয়ান শব্দ থেকে। আমরা একটু জানব সনেট কি। সনেট, কপোতাক্ষ নদ একটি সনেট। সনেট শব্দের অর্থ হচ্ছে 14 চরণ সম্বলিত, 14 চরণ, চরণ সমন্বিত একক
ভাব সংহত কবিতা। সনেট হচ্ছে 14 চরণ সমন্বিত একক ভাব সংহত কবিতা। অর্থাৎ সনেটে 14টি চরণ থাকবে, প্রতি চরণে 14টি করে মাত্রা থাকবে। এখন এই কপোতাক্ষ নদেও 14টি চরণ আছে এবং এটাও একটি সনেট। সনেটের কয়েকটি প্রকার রয়েছে। প্রথম যিনি সনেট লিখেছিলেন, আমরা 3 ধরনের সনেটের সাথে পরিচিত। এক নম্বরে রয়েছে ইটালিয়ান কবি পেত্রার্কের নাম অনুসারে পেত্রার্কীয় সনেট। 2 নম্বরে রয়েছে ইংলিশ কবি শেক্সপিয়ার। শেক্সপিয়রিয়ন তিন নম্বরে রয়েছে স্পেন্সারিয়ান। স্পেন্সারিয়ন বান। এখন চরণ। পেত্রার্কীয় সনেটের চরণ হচ্ছে 8 + 6 = 14 চরণ। এখানে শেক্সপিয়ারিয়ান সনেটে রয়েছে 4 + 4 + 4 + 2 = 14 চরণ। স্পেন্সারিয়ান সনেটেও রয়েছে 4 + 4 + 4 + 2 14 চরণ। তাহলে আমাদের কপোতাক্ষ নদ কবিতায় আমরা দেখতে পাই এখানে রয়েছে 8 চরণ আর এই শেষে রয়েছে 6 চরণ। 8 আর 6 14 চরণ। এজন্য গঠনগত দিক দিয়ে আমরা কপোতাক্ষ নদকে বলবো পেত্রার্কীয় সনেট। এখন প্রথম 8 চরণের আলাদা নাম রয়েছে। প্রথম 8 চরণকে বলা হয় অষ্টক, শেষের 6 চরণকে বলা হয় ষষ্ঠক। অষ্টকে থাকে ভাবের প্রবর্তন। অষ্টকে থাকে হলো ভাবের প্রবর্তন। ষষ্ঠকে থাকে ভাবের পরিণতি। এখানে কপোতাক্ষ নদ যে একটি সনেট, তার মধ্যে 8 এবং 6 চরণ বিশিষ্ট। 8 চরণে রয়েছে অষ্টকে ভাবের প্রভাব। দেখো এখানে কপোতাক্ষ নদকে নিয়ে কবির ভালোবাসা প্রকাশ পেয়েছে। কবি কপোতাক্ষ নদকে কতটুকু মনে করেন বিদেশে সেটা প্রকাশ পেয়েছে। আর এখানে কবির সেই সংশয় প্রকাশ পেয়েছে কবি আর কপোতাক্ষ নদের সাথে দেখা হবে কিনা। তাহলে অষ্টক এবং ষষ্ঠক সম্পর্কে আমরা ধারণা নিলাম। এখন আমরা শিখব কপোতাক্ষ নদের অন্তমিল। প্রথম যেই 8 চরণ রয়েছে, এই 8 চরণের যে অন্তমিল রয়েছে সেটা আমরা একটু দেখে নিব। প্রথম চরণের শেষে রয়েছে নে,
এটাকে আমরা একটি বর্ণমালা দিয়ে চিহ্নিত করব, ক লিখব। এখানে আরেকটি রয়েছে নে, এটাকে আমরা ক লিখে চিহ্নিত করব বর্ণমালা ক দিয়ে। এখানে আরেকটি নে রয়েছে, এখানে আমরা ক দিয়ে চিহ্নিত করব। এখানে আছে স্তনে, এখানেও নে আছে, এটা আমরা ক দিয়ে চিহ্নিত করব। পরবর্তী চরণে দেখো, এখানে আছে বিরলে, এখানে আছে কলকলে, এখানে আছে দলে, এখানে আছে জলে। এই চরণগুলো আমরা খ বর্ণ দিয়ে চিহ্নিত করব, খ। এখানে দিব খ, এখানে দিব খ, এখানে দিব খ। এই হলো আমাদের প্রথম 8 চরণের অন্তমিল, ক খ, ক খ, ক খ, খ ক। এই 8 চরণের অন্তমিল। পরবর্তীতে দেখো, আর যে বাকি 6 চরণ রয়েছে তার অন্তমিলটা আমরা একটু দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি যাবে, এটাকে আমরা গ দিয়ে চিহ্নিত করব, গ। এখানে আছে গাবে, এটাকে আমরা গ দিয়ে চিহ্নিত করব। এখানে আছে ভাবে, আমরা গ দিয়ে চিহ্নিত করব। তাহলে প্রথমে নিয়েছিলাম প্রথম যেই মিলগুলো সেটা ক দিয়ে চিহ্নিত করেছি, দ্বিতীয় মিলগুলো খ খ খ খ দিয়ে চিহ্নিত করেছি, তৃতীয় মিল যেগুলো রয়েছে সেগুলো আমরা গ গ লিখে চিহ্নিত করেছি। এখন সর্বশেষে রয়েছে তে, এখানে লিখব ঘ। রিতে এখানে লিখব ঘ। এখানে আছে সঙ্গীতে, এখানেও আমরা লিখব ঘ। তাহলে শেষের 6 চরণের অন্তমিলটা একটু লিখে নিচ্ছি। অষ্টকের অন্তমিল, অষ্টকের অন্তমিলটা হচ্ছে ক খ, আবার ক খ, এরপরে রয়েছে খ খ ক, ক খ, ক খ, ক খ খ ক, ক খ খ ক। এটা হলো অষ্টকের অন্তমিল। ষষ্ঠকের অন্তমিল, ষষ্ঠকের অন্তমিল, গ ঘ, গ ঘ, গ ঘ। আমরা কপোতাক্ষ নদ সনেটের প্রথম 8 চরণের অন্তমিল এবং শেষের 6 চরণের অন্তমিল শিখলাম। এখন আমরা একটু দেখে নিব মাত্রা বিন্যাস। কপোতাক্ষ নদ কবিতার মাত্রা বিন্যাসটি আমরা এখন দেখে নিব। চরণটি থেকে মাত্রা বিন্যাস শিখব। এখানে আমাদের প্রথম চরণটি রয়েছে, আমরা এখানে দেখব কিভাবে 14 মাত্রা হয়। দেখো, এই শব্দটি দন্তস্ব। মাত্রা বিন্যাসের জন্য আমাদের দুটি বিষয় শিখতে হবে, স্বরান্ত এবং ব্যঞ্জনান্ত। স্বরান্ত, স্বরান্ত হচ্ছে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে মিল সেটা স্বরান্ত, স্বর যোগ অন্ত। স্বরান্ত মানে মুক্তাক্ষর। এটার মাত্রা বিন্যাস হবে 1। ব্যাকরণে এইটিকে স্বরান্ত মুক্তাক্ষর 1 মাত্রা। ব্যাকরণের ভাষায় এটিকে
এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। ইউ আকৃতির চিহ্ন ব্যঞ্জনান্ত। ব্যঞ্জনান্ত হচ্ছে বদ্যাক্ষর। বদ্যাক্ষর এটা হচ্ছে 2 মাত্রা। ব্যাকরণে এটিকে প্রকাশ করা হয় এরকম ড্যাশ চিহ্ন দিয়ে, উপরে 2টি মাত্রা। তাহলে আমরা আজকে আমাদের যেই প্রথম চরণ রয়েছে সেই চরণে আমরা মাত্রা বসিয়ে দেখব 14 মাত্রা কি করে হয়। শতত, এই দন্ত স, এটা হচ্ছে একটি স্বরান্ত, এই জন্য এটার মাত্রা হবে 1। তত, তত এটা ব্যঞ্জনান্ত, কারণ আমি এখানে বেশিক্ষণ ধরে রাখতে পারবো না বা টানতে পারবো না, এই জন্য এটা হচ্ছে ব্যঞ্জনান্ত, মাত্রা হবে 2। হে, হেকে আমি টানতে পারি, এই জন্য এটা হবে স্বরান্ত, মাত্রা হবে 1। নদ, নদ হচ্ছে ব্যঞ্জনান্ত, মাত্রা হবে 2। তুমি, এটাও স্বরান্ত, মাত্রা 1। মি, এটাও স্বরান্ত, মাত্রা হবে 1। পর, প স্বরান্ত, র স্বরান্ত, মাত্রা হবে 1। মোর, মনে, মোর টানতে পারবো না, এটা ব্যঞ্জনান্ত, এই জন্য মাত্রা হবে 2। মনে, ম হচ্ছে স্বরান্ত, মাত্রা হবে 1। নে স্বরান্ত, মাত্রা হবে 1। এখন আমরা মাত্রাগুলো গুনব। এখানে গুনো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এখন দাগের আগ পর্যন্ত গুনলে পাবো 8, এরপরে পাবো 6। এখন হলো 14 মাত্রা। তাহলে কপোতাক্ষ নদ কবিতায় 14টি চরণ রয়েছে এবং 14টি চরণের প্রত্যেকটি চরণই এরকম 14টি করে মাত্রা খুঁজে পাবে। তাহলে আজকে আমরা শিখলাম কপোতাক্ষ নদ কবিতায় নদ কাকে বলে, নদী কাকে বলে, তার সংক্ষিপ্ত আলোচনা। এরপর আমরা শিখলাম কপোতাক্ষ নদ কবিতা একটি সনেট, সনেট কত প্রকার তা শিখলাম। কপোতাক্ষ নদ কবিতার অন্তমিল শিখেছি, প্রথম 8 চরণের অন্তমিল এবং শেষ 6 চরণের অন্তমিল। এরপর শিখেছি কপোতাক্ষ নদ কবিতার মাত্রা বিন্যাস। আশা করি তোমরা কপোতাক্ষ নদ কবিতা যে একটি সনেট এবং এর মাত্রা বিন্যাস নির্ণয় করতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।